সেন্স? শব্দের আয়োজন কখনো গভীর নয়, নীরব স্পর্শের চেয়ে। এসব কথা দিয়েই তো পটিয়েছো আমাকে। বস, কোনো প্রবলেম? তুমি ডিভোর্স লেটার পাওনি? জি পেয়েছি। অবশ্যই জেনে বুঝে সাইন করেছি। মিথ্যের স্বাধীনতা নামে ডিভোর্স খুব সস্তা হয়ে গেছে ইদানিং। আমি মনে করি এর একটা প্রতিবাদ হওয়া উচিত। সময় আছে নাকি তোমার হানিমুন করার? যদি আকাশ করে পৃথিবীতে আসেনি দিকা। শিক্ষিত মানুষের যখন কাজ থাকে না তখন তারা মানুষ কিনে খেলে। মর্নিং শোজ দেখে ঝামেলা তো তৈরি করেছেন আপনি। কি? ডিভোর্সের ব্যাপারে দুজনেই হারবে। ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠাতো না। মনের আনন্দে তুমি দৌড়। ম্যাডাম আজকে আসে নাই, ও আর আসবে না। ঈশ্বরের ইচ্ছে নেই বলে দম্পতি দেখেন আর যৌথ স্বপ্ন। মর্নিং। স্যার আপনার একটা কুরিয়ার এসছে, আমি রিসিভ করতে চেয়েছিলাম বাট উনি বললো লিগাল পেপার, যার নামে এসছে তার সাইন না। দেখি কি লিগ্যাল ব্যাপার। গুড মর্নিং। ও হচ্ছে ঈশানা। সরি স্যার। বস, আমরা যে অনলাইন থেকে যে ফর্মগুলো পেয়েছি এর মধ্যে ওকে সিলেকশন করা হয়েছে। ওনার জয়েনিংটা কি আমরা এই মাসে নিব নাকি নেক্সট মান্থ থেকে নিব? এখন থাক, পরে আবার ডাকবো আমি। আচ্ছা ঈশানা, আপনি একটু আমার রুমে গিয়ে বসেন, আমি আসছি। ওকে ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। স্যার কোনো প্রবলেম? রাশেদ, আমি বেরোচ্ছি এখন। আমি আজকে আর ফিরবো না। হ্যাঁ, ইনফ্যাক্ট আগামী কয়েকটা দিন আমি অফিসে আসবো না। অ্যাকাউন্টসে যদি কোনো ইমার্জেন্সি কিছু থেকে থাকে তাহলে এমদাদ আর সুজনকে বলে আমাকে একটা ফোন করতে। ওকে ওকে বস, আসসালামু আলাইকুম। হ্যাঁ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
দয়া করে দীপাকে দিবেন, আমি ওর নাম্বারটা বন্ধ পাচ্ছি। কেন ফোন করেছো তুমি? সেটা আমি দীপাকে বলি। তুমি ডিভোর্স লেটার পাওনি? জি পেয়েছি। তাহলে আর ফোন করার প্রয়োজন কি? কারণ এই কাগজটিতে দীপার নিজের সায় আছে কিনা সেটা সত্যতা আমাকে যাচাই করতে হবে। ওকে, ওর কাছে শুনে নাও। শোনার পর আর কখনো ফোন করবে না তুমি। হ্যালো। হ্যাঁ দীপা। হ্যাঁ শুনছি, বলো। দীপা, আমার কাছে যে কাগজটি এসছে তুমি কি সেটা বুঝে শুনে সাইন করেছো? অবশ্যই জেনে বুঝে সাইন করেছি। আমি তো আর ছোট্ট বেবি নই যে কেউ আমাকে ভুলিয়ে ভালিয়ে জোর করে সাইন করিয়ে নেবে। দীপা, আমি জাস্ট ভেবেছি যে তুমি রাগ করে তোমার কয়েকদিনের জন্য মায়ের বাসায় গিয়েছো, আর এত ছোট একটা বিষয় এত বড় একটা সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে আমি তো বুঝলাম না। ইজ দিস এ জোক? আর ইউ কিডিং উইথ মি? এটা মোটেই কোনো ছোট বিষয় নয় মিস্টার অপু। আপনি আমার মাকে আমার সামনে অপমান করেছেন। বিয়ের 3 মাসের মধ্যে অনেকবার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। দীপা, আমার মনে হয় না এটা তোমার নিজের সিদ্ধান্ত। মনে না হওয়ার কিছু নেই। আর তাছাড়া তুমিও তো তাই চেয়েছো। মা, ওটা মা। এখন শুনেছো তো নিজের কানে? আর কখনো ফোন করবে না। আর যদি কখনো দীপাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি পুলিশের সাহায্য নেব। কথাটা মনে রেখো। কত বড় সাহস! আমাকে বলে আমি নাকি বেশি বেশি ইন্টারফেয়ার। তাহলে আমার মেয়েকে দিয়ে বাবুর্চির কাজ করাবে আর আমি ইন্টারফেয়ার করব না? আরে আমার মেয়ের ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না তো কি হিলারি ক্লিনটন এসে ইন্টারফেয়ার করবে? তুমি চিন্তা করো না, আমি আসার সময় তোমার জন্য আরো কয়েকটা টিস্যু বক্স নিয়ে আসবো, কারণ তোমার তো আরো অনেকদিন কাঁদতে হবে এই জন্য। কোন ভাইজান? আরে বড় ভাইজান, আমগো দুলা ভাই, মনে হয় আপনি নিতে আইছে। তুই যা। আচ্ছা ঠিক আছে। ফোনে তো সব কথাই হয়েছে, আবার বাসায় আসার দরকার পড়লো কেন? হোয়াটস রং উইথ ইউ দীপা? কিছু জানো না মনে হয়। বাসায় এসে ইনোসেন্ট সাজার চেষ্টা করছো। আমরা 3টা বছর একটা রিলেশনশিপ মেনটেন করলাম, এর মধ্যে 3 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে মাত্র। আমার তো মনে হয় আমাদের অ্যাটলিস্ট 1টা বছর দেওয়া উচিত নিজেদের বোঝার জন্য। আমাদের তো এখন পর্যন্ত হানিমুনটা ঠিক মতো করা হয়নি। হানিমুন? সময় আছে নাকি তোমার হানিমুন করার? বিয়ের আগে তো লন্ডন, প্যারিস কত গল্প শুনেছি, আর বিয়ের পর ধ্যার ধারা নেপাল। দীপা, আমি তোমার সাথে কনসাল্ট করে কিন্তু চাকরিটা ছেড়েছি। আই হ্যাভ জাস্ট স্টার্ট আ বিজনেস। আর তুমি জানো আমি সবকিছু করেছি জাস্ট টু মেক ইউ হ্যাপি। মর্নিং শোজ দ্য ডে। তুমি 3 মাসেই বুঝিয়ে দিয়েছো তোমার সাথে সংসার করাটা অসম্ভব। সেই জন্য ডিসিশনটা আগে ভাগে নিয়ে নিলাম, তাতে তোমারও সুবিধা আমারও। তুমিও কিছুটা সময় পাবে, নিজেকে বুঝতে পারবে। কই গত 1টা মাসে একটা বারের জন্য তো আমার কাছে আসুনি তুমি, একটা বারের জন্য তো বলনি চলো আমার বাসা ফিরে চলো। এখন যখন ডিভোর্সের লেটার হাতে পেয়েছো তখন সুরসুর করে আমার এখানে চলে এসছো। দীপা, আমাকে এখানে আনার আর কোনো উপায়ও কি ছিল না? আমাকে তো তুমি একলা ফেলে এসেছো।
আমি রাগ করেছিলাম, অভিমান করেছিলাম, কষ্ট পেয়েছি, এবং আমি এও অপেক্ষা করেছি যে তুমি হয়তো ফোন করে আমাকে বলবে যে আমাকে এখান থেকে নিয়ে যাও। কারণ ভুলটা করেছো তুমি, তোমরা। বাহ, নিজে অন্যায় করে অন্যের কাছ থেকে সরি আশা করা, কেমন মানুষ তুমি? আরে বিয়ের আগে তো কত কথা বলতে, কত কথাই শোনা যেত, তোমার মা মানে আমার মা, তোমার পরিবার মানে আমার পরিবার, তোমার বিড়াল মানে আমার বিড়াল। এখন কোথায় গেল, কোথায় গেল সবকিছু? বিয়ের সঙ্গে সঙ্গে চেহারা টেবে পাল্টে ফেললে। চেহারা পাল্টেনি, চেহারা আমার পাল্টেনি। আমার মাকে যখন আমার কাছ থেকে দূরে সরে নেওয়া হয়, আমার অসুস্থ ভাইটাকে যখন আমার কাছ থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমার কষ্ট হয়। দীপা, তুমি যে আকাশপুরে পৃথিবীতে আসেনি দীপা। আমার মা আছে, আমার ছোট ভাই আছে। তুমি তুমি জানো আমার ছোট ভাইয়ের শরীর অবস্থাটা। দীপা, আমরা দক্ষিণ এশিয়ার বাসিন্দা, চাইলে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যেতে পারি না, যেটা তোমার মা চাইছেন। আমারও অভিমান হয়, আমারও কষ্ট হয়। তোমার এখানে কি? এখানে কি করো তুমি? তোমার সঙ্গে না যাবতীয় কথা ফোনে হয়ে গেল, তারপরে এখানটায় কি? আমার মেয়েটা গত 1 মাস বিছানায় পড়ে পড়ে কেঁদেছে, তখন তুমি কোথায় ছিলে? তোমার টিকিটিও তো দেখা যায়নি। যেই ছেলের বিয়ের 3 মাসের মাথায় এরকম দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে, তার কাছে তো আমার মেয়ে যাবে না, কারণ তার কাছে আমার মেয়ে সুখে থাকতে পারবে না। শুনুন, দীপাকে তো অলরেডি আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। আমি অ্যাটলিস্ট এতটুকু দেখতে চেয়েছিলাম যে দীপার ভেতরে এই এই অনুভূতিটুকু জেগে ওঠে কিনা, তাও আপনিই জাগতে দিচ্ছেন না। আমার ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকার কোনো সমস্যা দীপার ছিল না। ঝামেলা তো তৈরি করেছেন আপনি। কি? আমি ঝামেলা করেছি? ঝামেলা করেছি আমি? এত বড় সাহস তোমার, বেয়াদব ছেলে! এই ছেলে, একবার তো তোমাদের বাসায় আমাকে অপমান করেছই, এখন আবার আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করছো না? বেরো, বেরো! সত্যি সত্যি এখান থেকে না বের হলে একদম পুলিশ দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো! দীপা, আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যাবে না? ওর ফিরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে থাকলে তো তোমাকে আর ডিভোর্স লেটারটা পাঠাতো না, গাধা, গাধা কোথাকার। দীপা, আমি তোমার কথা শুনতে চাই। চুপ করে থেকো না, কান্নাকাটি করো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার কি কিছুই বলার নেই? আশ্চর্য বেহায়া ছেলে তো। ওর যদি কিছু বলার থাকতো তাহলে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠাতো না, গাধা ছেলে। দীপা, ফর গডস সেক, অনেক অপমানিত হয়েছি, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ না আমাকে। আরে যাও না! আশ্চর্য, সেই তখন থেকে জ্ঞানের জ্ঞানের করেই চলছে। স্যার, ম্যাডাম আজকে আসে নাই? বাদামি দেবো স্যার? অনেক ভালো ম্যাডাম আজকে। না থাক। হ্যালো, হ্যাঁ তুমি এখন কোথায়? আমি একটু বাইরে আছি, তুই কোথায়? এইমাত্র বাসায় ঢুকলাম। মাকে কি নিয়ে এসছিস? না, মার শরীর খুব একটা ভালো নেই, তাই আনিনি। আর এখানে টেক কেয়ার করার মতো তো কেউ নেই, থাক না আবার বাসায় কিছুদিন। হ্যাঁ,
ঠিকই করেছি। তোমার নামে একটা চিঠি এসেছে, উকিল নোটিশ। নিপুণ, ওটা উকিল নোটিশ না, ওটা ডিভোর্স লেটার। বাবা গ্রেট। তুমি কি জানো 90 দিনের মধ্যে তুমি যদি একটা উইথড্র না করো বা তুমি যদি জবাব না দাও, এটা কার্যকরী হয়ে যাবে? হ্যাঁ জানি। বাসা আসবে কখন? আসি, একটু পরে চলে আসবো। আচ্ছা শোনো, কোনো ধরনের মাথা গরম করো না, ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তুমি বাসায় চলে এসো। বাই। মা কি করছো তুমি? মা আমি এই সিমটা নিয়ে যাচ্ছি, তোমাকে আরেকটা সিম কিনে দেবো। লাইটটা দিলি কেন লোপা? আপু চলো খাবে, মা তোমাকে ডাকছে। না আমি খাবো না, মাকে গিয়ে বল আমি খাবো না। লাইটটা বন্ধ করে দিতে। দোল খাও, মনের আনন্দে তুমি দোল খাও। আচ্ছা আমি তোমাকে পরে ফোন করছি। আপু বল, শুনছি। তোমার তো ফোন নেই, তুমি যদি চাও আমার ফোন থেকে তুমি যে কোনো কাউকে ফোন করতে পারো। এত রাতে আমি কার সাথে কথা বলবো? কার সাথে আবার? যার জন্য চোখের পানি নাকের পানি এক করছে তার সাথে। একদম ফাজলাম করবি না, ঘুমা। তাহলে কাঁদছো কেন? তোমার তো আজ আনন্দের দিন, তোমার ছোড়া তীর তোমার প্রতিপক্ষের গায়ে আঘাত করেছে। লোপা মার তুমি যা দেখিয়েছো না আপা, ব্রিলিয়ান্ট। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে খুব মাথা উঁচু হয়ে গেছে আমাদের। সবার কাছে প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছে আমি। কিন্তু একটা কথা কি জানো,
অপু ভাইয়া যে একটা খারাপ মানুষ সেটা একবারও আমার মুখ থেকে বের হয়নি আপু। কারণ হচ্ছে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। আচ্ছা আপু, তোমার কাছে কি মনে হয় না অপু ভাইয়ের জন্য এটা একটু বেশি শাস্তি হয়ে গেছে? ডিভোর্স ছাড়া কি আর কোনো উপায় ছিল না? যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। তুমি ঠিক কথাই বলেছো। দুনিয়ার সব বুদ্ধি আল্লাহ পাক তোমার আর মার মাথায় দিয়েছে, আর সে বুদ্ধি দিয়ে মা বাবাকে ভেড়া বানিয়ে রেখেছে। কিন্তু এটাই তো সমস্যা যে অপু ভাইকে বানানো যাচ্ছে না। আপু, তুমি অনেক বড় ভুল করছো। তুমি মার পাল্লায় পড়ে তুমি তোমার ভালোবাসাকে অপমান করছো। আচ্ছা আপু, একটা কথা বলো তো, 3 মাসের মাথায় ডিভোর্স দিতে হবে, তাহলে 3 বছরে তাকে কি চিনেছো? কি ছাতার ভালোবাসা ছিল তোমাদের? হ্যাঁ, মিথ্যের স্বাধীনতার নামে ডিভোর্স খুব সস্তা হয়ে গেছে ইদানিং। চুপ কর, চুপ কর। ঠিক আছে, আমি চুপ করলাম। আমি চুপ করলে যাতে তুমি একটু শান্তিতে কাঁদতে পারো। চা খাবে? না, তুমি জানো না আমি রাতে চা খেলে আমার ঘুম আসে না। রাতের বেলা ঘুম আসার দরকার কি? বিয়ে করেছো কি রাতের বেলা ঘুমানোর জন্য? কই, বিয়ের আগে তো সারা রাত জেগে ফোনে কথা বলতে 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 একেবারে ভোর করে দিতে। এখন সেসব কথা গেল কই? তখন তো তোমার সাথে আমার এত দেখাও হতো না, তাই সব কথা বলেই পুষিয়ে নিতাম। তোমাকে তো এখন আমি সবসময় কাছে পাই। তোমার চোখের দিকে তাকিয়ে থেকেও অনেক কথাই শুনে নেওয়া যায়। তোমার হাতটা ধরে থাকলে ঠিকঠাক বুঝে যাই তুমি কি বলতে চাইছো। সব উচ্চারণ করার প্রয়োজন হয় না। শব্দের আয়োজন কখনো গভীর নয়, নীরব স্পর্শের চেয়ে। কার এত সাধ্য আছে মনের কথা লেখে কালিয়ার কলমে? ইস, এসব কথা দিয়েই তো পটিয়েছো আমাকে। এসব কথা যেন ঠিক থাকে সারা জীবন, ফুরিয়ে যেন না যায় কখনো। প্লিজ, বোরিং হয়ে যেও না প্লিজ। সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না ভাই। তুমি ভাবিকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আসবে না, অথবা ওকে আসতে দেওয়া হবে। এটা অন্যায়। সংসার করতে না চাইলে সংসার করো না, ব্যাস। তাই বলে মিথ্যে অপমান, মিথ্যে অভিযোগ কেন? আমি মনে করি এর একটা প্রতিবাদ হওয়া উচিত, এবং সেটা আইনের মাধ্যমে। কি লাভ তাতে? তুমি কি বুঝতে পারছো না? প্রতিবাদ না করার মানে হচ্ছে ওদের সমস্ত মিথ্যে অভিযোগ মেনে নেওয়া। তুমি কি মদ খাও? তুমি কি জুয়া খেলো? তুমি কি যৌতুক লোভী? তুমি কি ভাবির বাবা মার কাছে টাকা পয়সা চেয়েছো? তুমি কি বুঝতে পারছো না সবার সামনে তোমায় কতটুকু ছোট করা হয়েছে? আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে। তোমার অফিসের লোকজন যদি এইসব জানে তোমার কি ভাববে?
মানুষ কি ভাবলো কি বলতো সেটা কোনো কিছু তো আমার কিছুই যায় আসে না। আমি তো ভাবছি যে এরকম একটা মানুষকে ভালোবাসার মতো ভুল কাজটা আমি কি করে করি? দীপা যখন এই ডিভোর্স লেটার সাইন করতেই পেরেছে, আমাকে বুঝতে হচ্ছে যে আমাদের ভালোবাসা সংসার জীবনে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হয়তো বলছে যেখানে ট্রু লাভ বলে কোনো কিছু এক্সিস্টই করে। সো যেখানে ভালোবাসায় আর অবশিষ্ট নেই, সে সম্পর্কে ফিরে যাওয়ার দরকার। দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমি যদি বলি যেখানে ভালোবাসা নেই, তার জন্য আমরা কেন এত অপমান সহ্য করি? আপনি বাসায় আছেন? আমরা ভেবেছিলাম আপনি চলে যাওয়ার পরেই আসবেন, কারণ আমরা চাচ্ছিলাম না যাতে আপনার সাথে দেখা হোক। সরি, আমার বেরোতে একটু দেরি হয়ে গেল। এসো ভেতরে এসো। আর নিপু ভাইয়া আছে না? হ্যাঁ, নিপু তো আছি। তাহলে আপনি চলেই যান। আপনি তো বললেন যে আপনার দেরি হয়ে যাচ্ছে। না না, উনি থাকুক। আমরা যে ওনার কোনো জিনিস নিয়ে চলে যাচ্ছি না সেটা ওনার জানার দরকার আছে। লোপা, আই লোপা, বলতো আমাদের বিয়ের ছবির অ্যালবামগুলো কোথায়? আমাকে আমাকে দিতে বল। ওগুলো আমি দিতে চাচ্ছি না। আমার মনে হয় ওগুলো আমার কাছেই যত্ন থাকবে, কারণ ওগুলোর ইম্পর্টেন্স আমার কাছে আছে। তোমার অল রিপোর্টস, মেডিকেল লাস্ট চেকআপের সবগুলো ডিটেল এখানে আছে, সব রিপোর্ট আছে। কামিং 15th একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা মিস করো না। আই এম রিয়েলি সরি। এগুলো আমার বাসায় গিয়ে দিয়ে আসো। অ্যাডমিন পেইনের যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো ওর খেতে ইচ্ছে হয় না, পছন্দ হয় না, কিন্তু ডক্টর বলেছে পুরো কোর্সটা কমপ্লিট করতে। তুমি প্লিজ মনে করিয়ে দিও। চল।
বলেছো? লোপা, তুই এত রাতে কার সাথে কথা বলছিস? হ্যালো শোনো, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, বাই। হ্যাঁ আপু, কি যেন বলছিলে, বলো। হ্যাঁ, আমি বলছিলাম এত রাতের বেলা তুই ফিস ফিস করে কার সঙ্গে কথা বলছিস? কার সাথে আবার? যাকে ভালোবাসি তার সাথে। আর হ্যাঁ শোনো আপু, যখন জানতে চেয়েছো তখন সবকিছুই বলি। আমি খুব শীঘ্রই বিয়ে করছি। আর হ্যাঁ, যাকে ভালোবেসে বিয়ে করব তাকে কখনোই ছেড়ে আসবো না তোমার মতো। যদি তার মধ্যে কোনো প্রকার দোষ থাকে সেটা বদলানোর চেষ্টা করবো, দরকার বলে নিজেও বদলে যাব। আর যদি তাও না হয়, খাবারের মধ্যে বিষ মিলিয়ে দুজন খেয়ে মরে যাবো। তবু তোমার মতো অকারণে অন্যের প্ররোচনায় ডিভোর্স দিয়ে দেয়ালের দিকে মুখ তাকিয়ে ফোসফোস করে খাবো। বলে কি, তুই বরং একটা কাজ কর। বলো তো। তুই বিয়ে করে আচ্ছা, সেটা ভেবে দেখা যাবে। আগে তোমাদের ডিভোর্সের বিষয়টা ফাইনাল হোক, তারপর। আচ্ছা, আর 12টার সময় কিন্তু উকিলের সাথে মিটিং। তুমি সেখান থেকে সোজা অফিসে চলে যাবে। ঠিক আছে। ঈশ্বরের ইচ্ছে নেই বলে দম্পতি দেখেন আর যৌথ সব। আজ আনন্দের কথা, কারণ তুমি যাকে শাস্তি দিতে চেয়েছো তাকে তুমি শাস্তি দিয়েছো। মনে হয় আনন্দটা ঠিকভাবে উপভোগ করতে পারছো না, তাই না? কেন পারছো না জানো? কারণ তুমি একটা ভুল মানুষকে, যেখানে প্রতিটা সংসারে প্রত্যেকটি মেয়ে নির্যাতিত হচ্ছে তার স্বামীদের দ্বারা। আর তুমি এমন একটি মানুষকে শাস্তি দিয়েছো যে নাকি তোমাকে সর্বস্ব দিয়েই বসে আছে। অশিক্ষিত গ্রাম্য লোকজন যেমন সামান্য রাগের মাথায় তাদের স্ত্রীকে তালাক দেয়, তুমি ঠিক সেই কাজটি করেছো আপু। তাও নিজের ইচ্ছে নয়, মায়ের ইচ্ছায়। যে কষ্টটা তুমি এখন পাচ্ছ সেটা তুমি প্রাপ্য ছিলে, একদিন মাও পাবে। এই লোপা শোন, তুই কাল রাতে দীপাকে কি বলেছিস? বাহ, এত তাড়াতাড়ি ডাটা ট্রান্সফারও হয়ে গেল। তাহলে তো তুমি সবই জানো মা, তাহলে কেন অযথা জিজ্ঞেস করছো? চর মেরে না দাঁত সবগুলো ফেলে দেবো, বেয়াদব মেয়ে। সেই সুযোগটা তুমি পাচ্ছ না মা। তোমার যত গবেষণা আপুর উপর চালিয়ে আমার উপর ঝাঁপতে এসো। লোপা, তোমার বেয়াদবি বেশিক্ষণ সহ্য করবো না আমি। এই বেয়াদবি তোমাকে বেশি দিন সহ্য করতে হবে না মা। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। শিক্ষিত মানুষের যখন কাজ থাকে না তখন তারা মানুষকে নিয়ে খেলে। আর তোমার কাছে তো জলজন্ত একটা খেলনা আছে, তাকে নিয়ে খেলো যত খুশি। আমি চল। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের দুইজনের নামে কুরিয়ার এসেছে। হতে পারে এটা তোমাদের জন্য সুসংবাদ, আবার এটাও হতে পারে তোমাদের দুজনকে গিয়ে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে। সো বেস্ট অফ লাক মা। দেখুন আশরাফ সাহেব, আমি একজন আইনজীবী, সেক্ষেত্রে মামলা মোকদ্দমা করাই আমার কাজ। আর সেই মামলা মোকদ্দমা করলেই আমি পাবো টাকা। কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা কথা বলবো, মামলা মোকদ্দমা না করাই ভালো। বিশেষ করে বাদী বিবাদী একজন জিতবে, একজন হারবে, আর ডিভোর্সের ব্যাপারে দুজনেই হারবে।
মামলা মোকদ্দমা আসলে হয় যারা পানি ঘোলা করতে চায়, আসলে ভদ্রলোকেরা এসব চায় না। অ্যাডভোকেট সাহেব, যদি একটা সম্পর্ক ওয়ার্কআউটই না করে তাহলে সেটাকে জোর করে ধরে রাখা কিছু। তাছাড়া আমি বা আমরা কেউই চাইছি না ব্যাপারটা আদালত পর্যন্ত না। তাহলে আর কি, চলুন দ্বিতীয় কাজটি করে ফেলি। লোপা, তুমি জানো তো তুমি কি করছো? জানি। তারপরও আমি বলবো যে তুমি আরেকটি বার ভেবে দেখো, কারণ তোমার আম্মু যখন জানতে পারবে যে তুমি আমার একটা কাজ করছো, তখন উনি আমার বিরুদ্ধে হয়তো অপহরণের মামলা করতে পারে। ভাইয়া, আমি সবসময় আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি, আর আমার নেওয়া সিদ্ধান্তের উপর কখনো আমি আফসোস করিনি। তাহলে আর চিন্তা কি, আমি এভিডেভিটের ব্যবস্থা করে রেখেছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যালো মা, হ্যাঁ শুনো, আমি বিয়ে করছি। আমাকে যদি আশীর্বাদ করতে চাও আর দেখা করতে চাও তাহলে কাজী অফিসে চলে আসো। তুমি একটু তাড়াতাড়ি এসে বলে দিচ্ছি, হ্যাঁ? কারণ হচ্ছে আমি ওখান থেকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। আসো, দেখা হবে। আরেকটা কথা মা, যদি তুমি মনে করো যে তুমি আসার পর তোমার কথা শুনে আমি আমার মত চেঞ্জ করবো, তাহলে প্লিজ এসো মা। রাখছি। তুমি জেনে শুনে তোমার বিপদকে কেন কাছে টেনে আনছো? আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আমি সব সামনে নিব। এখন চলুন না, যাওয়া যাক। লোপা নাকি বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে সেটা তুই জানিস? আমি তো কিছু জানি না। জানবি কি করে? তুই তো এই দুনিয়ার কেউ না, পারিস শুধু ফোঁস ফোঁস করে কাঁদতে। দেখো মা, আমার জীবনে কেবলমাত্র তাই হয়েছে যা তুমি চেয়েছো। অন্তত লোপার জীবনটা ওর নিজের মতো করে বাঁচতে দাও মা। তাহলে চল আমার সঙ্গে, উনি নাকি কাজী অফিসে, ওনাকে আশীর্বাদ দিয়ে আসি। চলুন। কি হলো, চলেন। আমার কোনো বড় ভাই নেই, আমি আপনাকে সবসময় আমার বড় ভাই মেনেছি। আপুর কারণে আমি আমার ভগ্নিপতিকে হারালেও এখন আমার সেই বড় ভাইটিকে হারতে চাই না। আমি কোনোদিন আপনাদের ছেড়ে যাব না, আপনারা তাড়িয়ে দিল। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি, আর নবদম্পতির জন্য শুভেচ্ছা রইল। কেন ভাইয়া, বাসা যাবেন না? অবশ্যই আসবো। না না, আমার কথা হচ্ছে এখন বাসে যাবো কেন, আগে কোথাও লাঞ্চ করি। লাঞ্চ করে মাকে নিয়ে বাড়ি যখন ফিরবো তখন না হয় ড্রপ করে যাবে। চল। মা, আমি আর নিপু বিয়ে করে ফেলেছি। তুমি আর আপা মিলে ওদের পরিবারের এসে যা অন্যায় করেছো তার আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। মা, তোমরা ভালো থেকো, আর আপু তুমিও ভালো থেকো। চল। চল। আমি এখন বাসায় যাব না মা।
আমার যেতে ইচ্ছে করছে না। ও স্যার, ম্যাডাম আজকে আসে নাই? ও আর আসবে না। ফ্রেন্ডস, না না, মানে আমার সাথে হ্যালুসিনেশন হয়, আমি এটা তো হবারই না, হওয়ার কোনো পসিবিলিটি নেই। মাকে নিয়ে আসলে বোধহয় ভালো হতো। কি? আমার মা, তোমার শাশুড়ি। তুমি তুমি আমি